আমার বক্তব্য শুধু হচ্ছে যে দেখেন আমরা এখন এমন একটা পরিসরে আছি। আমি বহু আগে থেকে আমি বারবার বলছিলাম যে যেটা হচ্ছে এই যা কিছু হওয়া আফটার 5th অগাস্ট এটা ভীষণ রকমের অদূরদর্শিতা এবং একটা আহ, ব্যর্থতা, এবং এই ব্যর্থতা দায় নিতে হবে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে। পলিটিক্যাল পার্টি, আমাদের নেতৃবৃন্দ, যাদের কাছে আমরা প্রত্যাশা রাখি তাদেরকে। আর এক্ষেত্রে আমি কিন্তু ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে কিছুই দিব না। কেন দিব না? কারণ আমি তো বললামই যে উনার সম্পর্কে আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে যে উনি আসলে কনসার্ন না, কিন্তু আপনি তো কনসার্ন। একটা জিনিস বোঝা খুব জরুরি। দেখেন, এই কথাটা আমি বিনয়ের সাথে বিএনপির যিনি প্রধান আছেন জনাব তারেক রহমানকেও বলবো, একটা বিষয় বোঝাটা খুব জরুরি। হতে পারে তিনি একটি দলের প্রধান, কিন্তু ঠিক এই যে জাতির একটা দুঃসময়ের মধ্যে দিয়ে জাতি যাচ্ছে, যে কোনো অর্থেই এই বাংলাদেশের অনেক সচেতন মানুষ, হয়তোবা সকলে না, অনেক সচেতন মানুষ যিনি বিএনপি করেন না, কিন্তু তারপরও তিনি কিন্তু তার দিকে তাকিয়ে আছেন বা ছিলেন, দুটোই আমি বলতে চাচ্ছি। তো সেই তাকানো, সেই প্রত্যাশা অনুযায়ী যখন আমরা কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু মানে দল হিসেবে বিএনপির জন্য কোনো সুফলাভ না। সেটা তার বোঝাটা খুবই জরুরি। কারণ দেখেন, আপনি যখন নেতা হবেন, বিশেষ করে আপনি যদি কোনো একটা দেশের নেতা হতে চান, তখন কিন্তু দেশের নেতাকে কিন্তু চিন্তা করতে হয়, আমার যে চোর আছে আমি কিন্তু তার কথাটাও শুনতে চাই, তার জন্য এমন কিছু করতে চাই যাতে সে চুরি না করে। আমার যে আছে, যার যেখানে আমার লুফোস আছে, তাকে ওই জায়গাটা রিচ করতে হয়। এবং এই রকম একটা সুযোগ কিন্তু খুব কম জাতি বা খুব কম নেতা পান। কারণ সাধারণত সকল জায়গায় যেটা হয়, মানুষ একটা দল দেখে, দল অনুসরণ করে সেখানে যায়। কিন্তু আনফরচুনেটলি এই সুযোগটা বিএনপি কাজে লাগাতে পেরেছে কিনা, এটা বিএনপির কাছে আমার প্রশ্ন থাকবে, এবং এটা চিন্তা করার একটা বিষয়। কারণ সব সময় এর ধরনের কোনো সুযোগ আসে না, এটা একটা। দ্বিতীয়ত, আমি আগেও বলেছি, আবারও বলছি, কোনো দলকে আপনি এইভাবে নিষিদ্ধ করতে পারেন না, ঠিক যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। সেটি যেরকম তার পরিণতি ভালো হয়নি, পরিণতি কিন্তু আসলেই ভালো হয়নি, আর এখনো যেটা হয়েছে সেটার পরিণতিও খুব ভালো হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনি দোষ দিবেন, আপনি বিচার করবেন যিনি দোষী তার, কিন্তু দল একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। দল একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, দলের বিচার করা যায় না, দলকে সংশোধন করার সুযোগ দিতে হয়। দলকে এই ধরনের নোটিশ দেওয়া যায়, অবশ্যই দিয়েছেন আপনি, কিন্তু সেক্ষেত্রে বিবেচনা করতে হবে যে তারা কি চাচ্ছেন। কিন্তু আনফরচুনেটলি এই পুরো কাজগুলার কোনো কিছুই করা হচ্ছে না। উপরন্তু এটা আরেকটা বিষয় আমি খুব বলতে চাই, দয়া করে ব্যবসায়ীদের কাছ থেকে, ভাই, রাজনীতিতে পণ্যের ব্যবসায়ী হোক আর ধর্মের ব্যবসায়ী হোক, উভয় ব্যবসায়ী কিন্তু অনেক ভয়ঙ্কর। কারণ ব্যবসায়ীরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, আর রাজনীতিবিদদেরকে দেশকে ভালোবাসতে শিখতে হয়। শুধু নিজের স্বার্থ রক্ষা করলে সে রাজনীতিবিদ হয়, এটা বোঝাটা খুব জরুরি। আপনার আপনার কাছে কি মনে হয়, মানে ছোট করে একটু জানতে চাই যে 1 সেকেন্ডে, মানে 5 সেকেন্ডে, 1 সেকেন্ডে তার হবে না, যে জামাত কি আসলে অনেক শক্তিশালী দল হয়ে উঠেছে কিনা, যেটা ইদানিং না না, শোনা যায়? দেখেন, শক্তিশালী দল হয়ে উঠেছে কিনা এটা কি অর্থে বলবেন হাসিনা আপা? মানে আওয়ামী লীগও তো শক্তিশালী দল ছিল, তাই না? আওয়ামী লীগও তো শক্তিশালী দল ছিল, আপনি কি অস্বীকার করতে পারবেন? তো শক্তি, ক্ষমতা এত ফেব্রিকেটেড, এত লুজ, এটা কোনো চিরস্থায়ী বিষয় না। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে, যেটা আমি বলছি, যে যেই অপরচুনিটি ব্যবহার করার কথা ছিল বিএনপির বা বিএনপির যিনি প্রধান তার, সামহাউ অ্যালং দ্য লাইন সেই অপরচুনিটির অনেক অংশ ব্যবহার করার সুযোগ তারা পেয়ে যাচ্ছে, এবং তারা করছে, সাকসেসফুলি করছে, উইদাউট হ্যাভিং এনি ডাউট। দে আর ট্রাইং দেয়ার বেস্ট। এই যে আমরা যে পরিমাণ এখন জামাত নিয়ে কথা বলি, এটা তো জামাত কখনো কল্পনাই করেন নাই। সকাল বিকাল আমরা তো তাকে কথা করছি। বিএনপি তো জামাতকে একটা গুরুত্বপূর্ণ দল হিসেবে কাউন্ট করছে, এটা জামাতের জন্য তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, তাই নয় কি? তো সেক্ষেত্রে জামাত শক্তিশালী দল কিনা আমি এটা জানি না, কিন্তু আমি এটা জানি যে জামাত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়েছে, যেটা নিয়ে আপনার অন্য একটা শোতে একটা বিস্তার আলাপ করা যেতে পারে, যে স্ট্র্যাটেজি আসলে জামাতের যেই পলিটিক্যাল আইডিওলজি, তার আইডিওলজির সাথেই সাংঘর্ষিক। আমি আপনার সাথে আজকে বলে যাচ্ছি, আমি মোটেও বিচলিত হব না
আগামী 1 মাসের মধ্যে জামাত ইসলাম যদি ৭১-এর মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা প্রার্থনা করে ফেলেন, আমি মোটেও বিচলিত হব না। আগামী 1 মাসের মধ্যে জামাত ইসলাম যদি তার নাম থেকে ইসলাম বাদ দিয়ে দিতে পারেন, আমি মোটেও বিচলিত হব না। জামাত ইসলাম যদি আওয়ামী লীগের সাথে মিলে এই ইলেকশনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পার্টিসিপেট করে ক্ষমতায় চলে আসে। দ্যাট নিড টু আন্ডারস্ট্যান্ড। সো এখানে যেটা দুঃখ, আমি কাউকে আদর্শ খুঁজে পাই না। আমি আওয়ামী লীগের আপনি কৌশলগত দিক থেকে জামাত অনেক এগিয়ে, এবং তাদের রাজনীতি কৌশলে তারা যে কোনো সময়ে যে কোনো পরিবর্তন আনতে পারে। যে পরিবর্তনগুলো আপনি বলেছেন আওয়ামী লীগের সাথে যেতে পারে বা না না, আওয়ামী লীগের সাথে যেতে পারে না। আমি এখানে এগেইন আমার গায়ের উপর কিছু নিব না, কারণ আপনার কমেন্ট বক্সে ওই যে কিছু মানুষ চলে আসে যারা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়, এখানে আমি তাদেরকে বরঞ্চ একটু লেখাপড়া করতে বলবো। আপনি শ্রীরাধা দত্ত, উনি নিজেই লিখেছেন যে জামাত তাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে ইন্ডিয়ার সাথে, আপনি খেয়াল করে দেখবেন। এবং বিভিন্ন জায়গায় যদি আপনি একটুখানি করে দেখবেন, তাদের পরিবর্তনের বিষয়টা আজকে এসেছে, আপনি দেখেছেন কিনা? ফরহাদ মাজার বলেছে যে, আমি দেখি নাই, এটা আমার অনুমান ছিল। আমি এই জন্য কথাটা তুললাম যে ফরহাদ মাজার বলছে যে সাথে শফিকুল আলম না শফিকুল ইসলাম উনি ছিলেন, বলছে যে জামাতের কালি মোছার জন্য ওদের নাম পরিবর্তন করা দরকার। আচ্ছা আচ্ছা, আমি দেখি নাই, আমি কিন্তু জাস্ট মানে হাইপোথেটিক্যালি কথাটা বলেছি যে আমি বিচলিত হব। আই ডিডন্ট সি দ্যাট। আমি দেখলাম যে শফিকুল ইসলাম চুপ করেছিলেন, শুনলেন, পাশে বসায় ডক্টর শফিকুল ইসলাম। সো হ্যাঁ, এই কথাটা হয়েছে। সো নিশ্চয়ই তাদের একটা হতেই পারে। এবং আমি যেটা বলছি যে রিস্টোর, আওয়ামী লীগকে রিস্টোর করার ক্রেডিট আমাদেরকে না, আওয়ামী লীগকে রিস্টোর করার ক্রেডিট এই যে যারা দিনের পর দিন গত 1 বছরে মবের নামে দাঙ্গা করেছে, যারা নানাবিধভাবে এই যা কিছু করে গেছে, এই এই সকল দল এবং তাদের নেতৃবৃন্দকে দিবেন। আমাদের কি? To be very honest with you, it's not a part of us. But the fact is that আপনাকে যখন দেখানো হয় যে কি হচ্ছে, সেটা যখন আপনি দেখতে পারেন না, সেটা যখন আপনি acknowledge করেন না, আমি এই জায়গায় আবারও বলছি, you need to understand this is 2025. জামাত ইসলাম শক্তিশালী হতে পারে, কিন্তু এটাও আমি বলে দিচ্ছি, জামাত যদি ক্ষমতায় চলেও আসে, ধরেন ইউটোপিয়ান ধারায়, আপনার শুধু আমি এটাও বলে গেলাম, 6 মাসের বেশি একদিনও সে টিকতে পারবে না, ম্যাক্সিমাম 6 মান্থ। কেন জানেন? কারণ তার কোনো ভর নাই। ধোকাবাজি করে, স্ট্র্যাটেজি করে আমি আপনাকে সাময়িকভাবে অবশ্যই ধোকা দিয়ে যেতে পারি, কিন্তু সেটি কখনো আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ তৈরি করে না, আপনার প্রতি আমার ভালোবাসা তৈরি করে না। বাংলাদেশের পলিটিশিয়ানদের জানা উচিত। আজকে আপনি জিয়াউর রহমানের কথা বলবেন, আমি শুধু জিয়াউর রহমান না, আমি একই সাথে শেখ মুজিবুর রহমানের কথাও বলতে চাই। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই যে দুটো নাম, এই নামের সাথে ভীষণ রকমের মানুষের আবেগ জুড়ে আছে। হতে পারে তাদের অনেক ভুল, হতেই পারে, সবাই ভুলের ঊর্ধ্বে তো না, কিন্তু আবেগ জড়িয়ে আছে। এই আবেগ জড়িয়ে থাকা, ভালোবাসা জড়িয়ে থাকা হচ্ছে নেতার গুণ। সেই নেতৃত্বের গুণ যদি আপনি আয়ত্ত না করতে পারেন, আপনি কখনোই আর যাই হোক আপনি নাম লিখে দিতে পারবেন না।